নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে অষ্টবর্গের থেকে কি করে আপনারা ফলাফল বের করবেন বা প্রেডিকশন করবেন অষ্টবর্গ থেকে, সেই কথাটা আজকে আপনাদের বলার জন্য এই ভিডিওটা। কারণ এতদিন আমি দেখিয়েছি অষ্টবর্গ কিভাবে করতে হয় এবং অষ্টবর্গ থেকে যে প্রেডিকশন, এটা কিন্তু দারুণভাবে মিলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল 80% মিলবে। কারণ আমি অনেকগুলো ছক পরীক্ষা করে দেখেছি, বা যারা আমার কাছে আসে তাদের ছকগুলো আমি অষ্টবর্গের মাধ্যমে পরীক্ষা করে দেখেছি, এবং যতগুলো পরীক্ষা করে দেখেছি প্রায় 80% পর্যন্ত মিলে যাচ্ছে। 100% মিলানো মানুষের পক্ষে সম্ভব নয়, এটা ঈশ্বরের দ্বারাই সম্ভব। তো 80% মিলানো মানে অনেক ব্যাপার। তো অষ্টবর্গের মাধ্যমে কিছু কিছু কথা বা কিছু কিছু প্রেডিকশন একদম হুবহু মিলে যায়, একদম নড়চড় হয় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি অষ্টবর্গের যে ফলাফল বা প্রেডিকশন, কেউ যদি করে জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়ে যদি এই প্রেডিকশনটা করে না, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে ভীষণ মিলে যাবে। এবং প্রেডিকশন যে যার বিরুদ্ধে করবে সেও, যার ছকের উপর করবে সেও সন্তুষ্ট হবে এই প্রেডিকশনে, কারণ এটা 80% পর্যন্ত মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এতদিন আমি দেখিয়েছি আপনাদের অষ্টবর্গের গ্রহের রেখাপাত, মানে 7টা গ্রহ আর লগ্ন, এইটা নিয়ে হচ্ছে অষ্টবর্গ। এই অষ্টবর্গের সব গ্রহ রেখাপাত দেখানো হয়ে গেছে। এবার কিভাবে কটা রেখা পড়েছে সেগুলো কাউন্ট করা দরকার। কিরমভাবে করবেন দেখুন, এখানে আমি একটা দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই রবির নিচে 7টা দাগ পড়েছে, আমি 7 লিখেছি। চন্দ্রের নিচে 4টে দাগ পড়েছে, এই যে 3 একে 4 লিখেছি। মঙ্গলের নিচে 6টা দাগ পড়েছে, 6 লিখেছি। বুধের নিচে 4টে দাগ পড়েছে, 4 লিখেছি। শনির নিচে 4টে দাগ পড়েছে, 4 লিখেছি। বৃহস্পতির নিচে 3টে দাগ পড়েছে, 3 লিখেছি। শুক্রের নিচে 2টো দাগ পড়েছে, 2 লিখেছি। এবং লগ্নে 4টে দাগ পড়েছে, তাই 4 লিখেছি। এরমভাবে সব গ্রহেরই করা হয়েছে। দেখুন, আমি করে রেখেছি, নাহলে না করলে অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সব গ্রহের সেম প্রসেস। এবার আপনার দেখা যাচ্ছে রবি, তাহলে মেষে রবি 7টা দাগ পড়েছে, চন্দ্রের 4টে দাগ, মঙ্গলের 6টা। সব রাশিতেই কারো না কারো কত দাগ পড়েছে সব লেখা হয়ে গেছে। এরমভাবে আপনারাও করবেন। এবার এই যে রেখাগুলো দেখুন, এই যে পুরো রেখাটা, এই যে 7, 4, 6, 4, 4, 4, 3, 2 এরকম যোগ করে 34 হয়েছে। তাহলে মেষে কটা দাগ পড়েছে না, 34টা দাগ পড়েছে। তাহলে 34টা দাগ যদি পড়ে মেষে, তাহলে আমরা কি বলি যে কোনো অষ্টবর্গে যদি 25-এর উপর দাগ পড়ে, তাহলে সেই অষ্টবর্গের ফলাফল শুভ হয়। তাহলে মেষে 34 পড়েছে। এবার দেখুন, বৃষে 36 পড়েছে। এই বৃষ দেখুন 36 পড়েছে। মিথুনে 23 পড়েছে। কর্কটে 38, সিংহতে 27, কন্যায় 39, তুলায় 36, বৃশ্চিকে 24, ধনুতে 40, মকরে 25, কুম্ভতে 34, মীনে 36। এসব কাউন্ট, এই যে এক একটা ঘরের যে রেখা, সেগুলো কাউন্ট করে এখানে লেখা হয়েছে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে কোন ঘরে কার কত রেখা পড়েছে এবং সেই রেখার যোগফল কত হয়েছে। তাহলে সব দেখানো হয়ে গেল।
এবার আসুন একটা এই যে লগ্ন, আমি যে এক জাতকের রাশিচক্র, জন্ম রাশিচক্র এই দেখুন করে রেখেছি। তার মানে তার লগ্ন হচ্ছে কোথায়, এই যে লগ্ন হচ্ছে কর্কট। তাহলে লগ্নে 38টা দাগ পড়েছে। লগ্নে 38টা দাগ পড়া মানে জাতকের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে। এই প্রেডিকশন এরমভাবেই করবেন। আমি বলছি আপনাদের একটু শুনুন। যেহেতু কর্কটে 38টা দাগ পড়েছে, তার মানে কর্কটের 25-এর উপরে, 25 থেকে শুরু, 25টা যদি দাগ পড়ে সেখান থেকে ভালো। এবার 25-এর উপরে যত যাবে তত ভালো। এখানে তাহলে 38টা দাগ পড়েছে দেখুন কর্কটে। তাহলে লগ্ন হচ্ছে কর্কট, লগ্ন হচ্ছে শরীর স্বাস্থ্য বা পুরো শরীরটাই। তার শরীর স্বাস্থ্য কিন্তু জাতকের ভালো যাবে, চট করে কোনো রোগে আক্রান্ত হবে না, এবং শরীর স্বাস্থ্য রোগে আক্রান্ত হলেও খুব তাড়াতাড়ি সে ভালো হয়ে যাবে। এই হচ্ছে, এরমভাবে বিচার যদি করেন তাহলে কিন্তু বিচার ব্যবস্থা কিন্তু ভালোভাবে মিলে যাবে। এবং আরও বিচার আছে, আমি সেটা আস্তে আস্তে আপনাদের দেখাবো, কারণ একটা বিচার দিয়ে তো আর সব কিছু জানা যায় না। তাই এটা শুধু আমি লগ্নের ক্ষেত্রে বললাম এখানে। এবার ধরুন এই লগ্ন যদি কর্কট হয়, তার দশমপতি হবে কে, মেষ। মেষ হয়, মেষে কটা দাগ পড়েছে না, 34টা দাগ পড়েছে। কারণ 25-এর উপর ভালো বলেছি, তার মানে 25-এর উপর ভালো হলে ভালো হবে, তার মানে কর্মক্ষেত্র, দশম হচ্ছে কর্মের জায়গা, তাহলে জাতকের কর্মও কিন্তু ভালো হবে। এবার কর্মের অধিপতি কে, মঙ্গল এই মেষে কটা দাগ পেয়েছে দেখুন, এখানে লিখে রেখেছি আমি, মেষে মঙ্গল 6টা দাগ পেয়েছে। তার মানে দাগ যদি 5-এর উপরে হয় তাহলে ভালো, তাহলে এখানে 6টা দাগ। তাহলে গোচরে বললে মানে গোচরে যখন এই দশমে মঙ্গল আসবে, এইখানে মঙ্গল, তখন কিন্তু জাতকের কাজকর্ম, যে কোনো কাজ করুক না কেন, কর্মে কিন্তু জাতকের শুভ ফল লাভ হবে। ব্যবসা করলে ব্যবসায় উন্নতি হবে, এবং যদি চাকরি করে চাকরিতেও উন্নতি, প্রমোশন, এবং যারা নিজেও মানে ডাক্তার, উকিল, যারা নিজস্ব ইয়ে করে, তাদের কিন্তু নানা রকম অর্থনৈতিক, সামাজিক এবং বিভিন্ন প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা ধরে আর কি। এবার ধরুন এইখানে আবার এই মেষের রবি 7টা দাগ পেয়েছে দেখুন, রবি 7টা, তার মানে মেষের রবি উচ্চস্থ হয়। তাহলে এই মেষে যখন রবি আসবে, ধরুন কোনো জাতক আপনার কর্মে, মানে কোনো জাতক এখনও কর্ম আরম্ভ করেনি, কি চাকরি বাকরি খুঁজছে, এই রবি যখন এই মেষে অবস্থান করবে, 7টা দাগে পড়বে, তখন সেই জাতকের কিন্তু কর্মক্ষেত্রে ভীষণ পরিবর্তন হবে। এবং সে যদি সরকারি চাকরি যোগ থাকে, মানে টোটালি রাশিচক্রে, তাহলে কিন্তু সেই সময় যখন রবি মেষে আসবে, সেই সময় সরকারি চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এবং যে কোনো ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে, প্রমোশন হবে, এবং যারা ব্যবসা করছেন তাদেরও ভালো ব্যবসা হবে, এবং যারা মানে উকিল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিংবা ডাক্তার নিজস্ব, তাদের কিন্তু নিজস্ব পেশা যেটা, তাদের কিন্তু সব দিক থেকে শুভ হবে। এরকমভাবে যদি আপনারা অষ্টবর্গের বিচার করেন, তাহলে কিন্তু আপনাদের বিচার ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রে মিলে যাবে। এইবার আসছি আপনাদের একটা কথা, মানে যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, মানে 100 না মিললেও 80% কিন্তু মিলে যায়। 80%, আমি বলছি 80% মানেই অনেক। বেশিরভাগ ক্ষেত্রে আমি যতগুলো জাতক আমার কাছে এসছে,
বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মিলে গেছে। এখনও পর্যন্ত একটাও অমিল হয়নি, মানে আমার যেগুলো আমি দেখি আর কি, সেই হিসাবে এখনও একটা অমিল হয়নি। দেখাই আপনাদের, সেটা আপনাদের কাছে কিভাবে সেটা করবেন। ধরুন এটা লগ্ন আছে, লগ্ন হচ্ছে দ্বিতীয়, মানে সবাই আগে প্রথমে মানুষের কি জানার ইচ্ছা থাকে না, হচ্ছে অর্থনৈতিক অবস্থা কেমন হবে। এই অর্থনৈতিকের উপর ভিত্তি করেই আমি একটা আপনাদের দেখাবো এখন, যে অর্থনৈতিক অবস্থা কেমন হবে, গরিব হবে কি নিম্ন মধ্যবিত্ত কি উচ্চ মধ্যবিত্ত বা অনেক বড় লোক হবে, সেটা হবে কি না, সেটা কি করে জানবেন সেটাই আপনাদের আমি দেখাচ্ছি। অষ্টবর্গ থেকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মিলে যায়। ধরুন এখানে কোথায় আছে, এই দ্বিতীয় আছে, এটা লগ্ন হলে এটা হচ্ছে দ্বিতীয়। সিংহে আছে 27টা নক্ষত্র, মানে 25-এর উপরে হলে ভালো, 25 থেকে শুরু। তার মানে এইখানে কি বোঝাচ্ছে, যে অর্থনৈতিক অবস্থা মোটামুটি হবে, এখানে বোঝাচ্ছে। কিন্তু টোটালি যদি আমি দেখি অর্থনৈতিক অবস্থা, তাহলে কি বলবো সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে আমি ছকটা করেছি, তাদের যে ঘরে কার ঘরে কতটা মানে রেখাপাত হয়েছে সেটা সব লেখা আছে। এটা দেখুন, আপনারা ভালো করে একটু দেখে রাখুন। এবার আমি আসছি যে তার জীবনে, মানে এই জাতকের যার এই ছক, তার জীবনে অর্থনৈতিক অবস্থা কেরম হবে আর কি, ভালো কি খারাপ, এটা কিন্তু ভীষণভাবে ফলে যায় এই অষ্টবর্গের ফলটা। এবং যতগুলো ছক পরীক্ষা করেছি বা যতগুলো পড়েছি, তাদের সবাইকেই এই বিষয়ে বলতে শুনেছি, বা আমি যখন জিজ্ঞাসা করেছি তারা সবাই কিন্তু আমার কথা বলেছে, হ্যাঁ আপনি এটা সঠিক বলেছেন। আসুন দেখাই কি করে আপনি এবার নির্ণয় করবেন যে আপনার অর্থনৈতিক অবস্থা কেমন হবে। ধরুন প্রথমে আপনাকে নিতে হবে লগ্ন, তারপরে নিতে হবে এই লগ্ন নিতে হবে। লগ্ন চাই, কারণ লগ্ন থেকেই সব কিছু। মানুষ যদি না থাকে অর্থ কোথা থেকে। তারপরে নিতে হবে দ্বিতীয় ঘর, অর্থের ঘর। তারপরে নিতে হবে চতুর্থ ঘর, চতুর্থর পর নিতে হবে নবমের ঘর, চতুর্থ এ সপ্তম অষ্টম নবমের ঘর, তারপরে দশমের ঘর, তারপরে একাদশের ঘর। এই যে মানে ঘরগুলো, এই ঘরের যোগফল কত হয় দেখানো যায়। এবার আমি লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে, দেখানোর সুবিধার্থে। দেখুন এইখানে কি লেখা আছে, লগ্নে কত আছে 38। দেখুন এখানে লিখে রেখেছি লগ্নে 38। দেখুন এই যে কর্কটে 38, দেখুন 38টা রেখাপাত হয়েছে। তাহলে এখানে লগ্নে 38, এখানে আমি কর্কটে 38ই লিখে রেখেছি। নিতে হবে লগ্ন, আর কি নিতে হবে দ্বিতীয় 27টা। দেখুন এখানে 27টা আছে, এই যে দ্বিতীয় সিংহতে এখানে দেখুন 27টা। তাহলে নিতে হবে চতুর্থ এই যে চতুর্থে 36টা আছে। দেখুন এই যে লিখে রেখেছি চতুর্থে 36। এখানে দেখুন চতুর্থে কোথায় হবে, তুলাতে 36টা আছে দাগ। দেখুন এইখানে আমি টোটাল করে রেখে দিয়েছি, এই যে তুলাতে 36। তাহলে চতুর্থ নিতে হবে, আর নিতে হবে নবম কোথায় না, এই যে নবম মিনে দেখুন 26টা। এখানে লিখে রেখেছি দেখুন নবমে 26টা রেখাপাত। আর নিতে হবে কোথায়, দশম বলতে মেষ। এই দেখুন এখানে দশম মেষ, রবি অবস্থান করছে জন্মকালীন। মেষে হচ্ছে 34টা। দেখুন এখানে দেখুন মেষে 34টা করা আছে, এখানে আমি দশম 34টা নিয়েছি। আর নিতে হবে কোনটা, একাদশের রেখাপাত। তাহলে একাদশে কত আছে, 36টা। বিশ্ব হচ্ছে একাদশপতি। এই দেখুন লগ্ন যদি এটা হয়, এটা দ্বাদশপতি, এটা একাদশপতি। তাহলে এই একাদশপতি এইখানে রেখাপাত 36টা, টোটাল হয়েছে কত, 197টা।
তাহলে আমি যেটা জানি বা আমাদের জ্যোতিষশাস্ত্রে যেটা করা হয় সেটা হচ্ছে, যদি কারো রেখা এই যে 160 থেকে 170-এর মধ্যে থাকে, কারণ এটা হয়েছে 197, কিন্তু কারো রেখা যদি 160 থেকে 170-এর মধ্যে থাকে, কারো লগ্নে অষ্টবর্গের রেখা এই যে লগ্ন, দ্বিতীয়, চতুর্থ, নবম, দশম এদের যোগফল করে কারো যদি 160 থেকে 170-এর মধ্যে থাকে, তাহলে সেই জাতক অর্থনৈতিক মোটামুটি হবে, মোটামুটি মানে মানে কী বলবো, গরিব হবে না, মোটামুটি ভালোই হবে। এবার 170 থেকে এই 170 থেকে যদি 180-র মধ্যে হয়, 170 থেকে এই 60 বাদ দিলাম, 170 থেকে যদি 180-র মধ্যে হয়, তাহলে আপনি ভাবতে পারেন যে জাতকের অর্থনৈতিক অবস্থা কিন্তু মোটামুটি না, এটা বেশ ভালো হবে, বেশ ভালো, মানে অর্থনৈতিক অবস্থা ভালো হবে যদি এই টোটালি এই যে 1 2 3 4 5 6 ছটা ঘরের যে রেখা তাদের যোগফল যদি 170 থেকে 180-র মধ্যে হয়, তাহলে জাতকের অর্থনৈতিক অবস্থা কিন্তু বেশ ভালো হবে, ভালো হবে বলতে ভালোই হবে। আর 180 থেকে 200-র মধ্যে যদি হয় বা তার উপরে হয়, 180 থেকে 200-র মধ্যে বা তার উপরে যদি হয়, এদের যোগফল এই লগ্ন, দ্বিতীয়, চতুর্থ, নবম, দশম, একাদশ রেখার যোগফল, তাহলে জাতক মোটামুটি মনে করবেন জাতক খুব খুব আর কি ধনী হবে, মানে অর্থবান হবে। এটা আপনি যদি কারো ছকে মিলিয়ে দেখেন এবং আপনি নিজেরটা দিয়েও মিলিয়ে দেখতে পারেন, তাহলেই বুঝতে পারবেন আপনার অর্থনৈতিক পরিস্থিতি কীরকম। এইটার সঙ্গে যদি মিলে যায় তাহলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, এই যে ছক বা এই যে অষ্টবর্গের গণনা, এটা কিন্তু সঠিক মিলে গেছে, আপনি নিজেই বুঝতে পারবেন। এই হচ্ছে অর্থনৈতিক দিক থেকে জাতক ভালো কি খারাপ হবে, তাহলে বোঝা যাবে যে জাতকে এই রেখাপাতের যোগফল থেকে বোঝা যাবে জাতক অর্থবান হবে কি না। দেখুন, আবার যদি এই 160-এর নিচে হয়, ধরুন 150 থেকে 160 ছবে না, মানে 160-এর নিচেই থাকবে, তাহলে নিম্নবিত্ত হবে, নিম্নবিত্ত আমরা বলি না, মানে আর কি চলে যাবে কোনো রকম। আর যদি 50-এর নিচে হয়, 150-এর নিচে হয়, তাহলে মোটামুটি জাতক বা জাতিকা, এই 150-এর নিচে হলে জাতক বা জাতিকা জীবন কিন্তু অর্থনৈতিক সমস্যা লেগেই থাকবে, মানে যাকে বলে গরিব, মানে ওই খাওয়া পড়া ওই কোনো রকমে চলবে। এরকমভাবে যদি আপনারা অষ্টবর্গ থেকে বিচার করেন, তাহলে কিন্তু আপনাদের বিচার ব্যবস্থা কিন্তু 80% মিলে যাবে। এরকম আরও অনেক বিচার আছে, এক ভিডিওতে সব বলা সম্ভব নয়, আমি পরবর্তী ভিডিওতে অন্যগুলোও জানাবো। এটা আপনাদের জানানো তাতেই বড় হয়ে গেল, মোটামুটি 18-19 মিনিট হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা যদি বিচার করেন অষ্টবর্গ থেকে, তাহলে কিন্তু প্রেডিকশন মিলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরেই যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধানে সঠিক উপায়, সঠিক বস্তু দ্বারা স্বল্প মূল্যে করে থাকি। যদি আপনাদের মনে হয় তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। অষ্টবর্গের আজকে প্রথম পর্ব দেখালাম, মানে প্রেডিকশন প্রথম পর্ব। এরপরে
দ্বিতীয় পর্ব দেখাবো, তৃতীয় পর্ব দেখাবো, আরও অনেক প্রেডিকশন আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন বা শিখতে পারেন। নমস্কার, আজকে এই পর্যন্তই।